জাতিসংঘের সাধারণ সভার সাইডলাইনে জেটিও বলে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা, যিনি প্রধান মেহেদী হাসান, তিনি মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার নিয়েছেন। তো মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার দেখা আমার কাছে একটা রোলার কোস্টারের মতো। হ্যাঁ? মাঝে, মাঝে এমন হয় যে তার সব হাস্যকর বালখিল্য মিথ্যা দেখে আমার হা, হা করে হাসি আসে। তারপরে তিনি এমন সব চূড়ান্ত বাজে রকমের মিথ্যা বলেন, তখন মনে হয় যে মন খারাপ হয়ে যায়। মনে হয় যে কোন দুর্বৃত্তের হাতে আমরা বাংলাদেশকে তুলে দিয়েছি। তো যাই হোক, দেখি আমরা মেহেদী হাসানের সাথে জেটিএর সাক্ষাৎকারে তিনি কি বলেছেন। ইউনূস সাহেব ১ম এ খুব আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাকে নাকি পুরো আন্দোলন শেষ হবার পরে ছাত্ররা যোগাযোগ করেছে। তিনি অনেক না, না করেছেন। তিনি নাকি এসব করতে চান না, প্রধান হতে চান না। তারপরে ছাত্রদের আত্মত্যাগ দেখে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে রাজি হয়েছেন। যদিও আমরা ছাত্রদের ভাষ্যে, আন্দোলনকারীদের ভাষ্যে একটু আলাদা ভাষ্য পাই। তাদের অনেকেই বলেছেন জুলাইয়ের শেষের দিকে তারা ইউনূসের সাথে যোগাযোগ করেছিলেন, যখনও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। অনেকেই বলছেন অগাস্টের ৩ তারিখ যোগাযোগ করেছেন। তো এরকম পরস্পর বিরোধী প্রচুর তথ্য পাওয়া যায়। যাই হোক, তিনি অনুষ্ঠানের শুরুতে একদম ১ম দিকেই শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার ব্যাপারে তিনি নাকি মোদিকে অনুরোধ করেছিলেন। মোদি বলেছেন যে ফেরত তিনি দেবেন না। এই বিষয়ে খানিকটা দুঃখ প্রকাশ করেছেন এবং সেই দুঃখ প্রকাশের সাথে তিনি এও বলেছেন যে তিনি মোদিকে অনুরোধ করেছিলেন যে শেখ হাসিনা যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতে না পারেন। এখন এই মোহাম্মদ ইউনূস শুধুমাত্র এই সাক্ষাৎকারেই না, আরো বিভিন্ন সাক্ষাৎকারে বারবার বলেছেন বাংলাদেশে নাকি বাক স্বাধীনতার স্বর্ণযুগ বয়ে যাচ্ছে। এই বাক স্বাধীনতার স্বর্ণযুগে শেখ হাসিনা, যিনি শুধুমাত্র বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদই নন, তিনি বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় দল আওয়ামী লীগের সভানেত্রী। তিনি তার নেতাকর্মীদের সাথে কথা বলেন একদম সাধারণ মানুষের সাথে। এবং আমরা যে অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সেই অরাজক পরিস্থিতি থেকে কি করে বের হওয়া যায় সেই বিষয়ে তিনি বাংলাদেশের মানুষের সাথে কথা বলেন, বিভিন্ন আশার বাণী শোনান, যেটা সাধারণ রাজনীতিবিদদের জন্য খুবই স্বাভাবিক। ইউনূস সাহেব একজন সাধারণ রাজনীতিবিদ আমি বাদই দিলাম। একজন সাধারণ মানুষের যেইটুকু বাক স্বাধীনতা থাকার কথা, সেইটুকু বাক স্বাধীনতাও তিনি শেখ হাসিনাকে দিতে রাজি নন। এবং সেটা যে তিনি রাজি নন, সেটা আবার তিনি গর্ব করে তিনি প্রচার মাধ্যমে বলছেন। সেটা নিয়ে তিনি ইউনূস সাহেবের কাছে কান্নাকাটি করেছেন, সে কান্নাকাটির কথাও তিনি তুলে ধরছেন মেহেদী হাসানের কাছে। মানে কি পরিমাণ লজ্জাহীন একটা কাজ, যেটার জন্য যেই সাক্ষাৎকারের এই অংশটা শুনে আমার নিজেরই লজ্জা লাগছিল, নিজেরই মাথা ছোট হয়ে যাচ্ছিল। কিন্তু ইউনূস সাহেবের এতে কোনো ভাবান্তর হয়নি। এই যে তিনি শেখ হাসিনার কথা বলা নিয়ে মেহেদী হাসানের কাছে সাক্ষাৎকার দিচ্ছেন, আরো অন্যান্য জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন, চ্যাথম হাউসেও তিনি একই কথা বলেছেন। এর কারণটা আসলে কি? এই কারণটা হলো ভয়। সত্যের একটা নিজস্ব সাহস আছে। গন্তব্যে পৌঁছানোর সত্যের একটা নির্দিষ্ট পথ পরিক্রমা আছে। শেখ হাসিনা সেই পথ পরিক্রমা ধারণ করেন বলেই শেখ হাসিনার কথা বলায় তার এত ভয় যে তিনি জেটিওতেও এই কথাই বলে বেড়ান। তারপর আসে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে। হ্যাঁ? আওয়ামী লীগের নিষিদ্ধ করা নিয়ে অমর্ত্য সেনের কথা বলে মেহেদী হাসান তাকে মনে করিয়ে দেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ করা বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কি, কি বিপদ থাকতে পারে। সেখানে ইউনূস খুবই আগ্রহ জাগানিয়া কিছু কথা বলেন, যেটা উনি চ্যাথম হাউসের বক্তৃতাতেও বলেছিলেন। তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, আওয়ামী লীগের নাকি শুধু কার্যক্রম নিষিদ্ধ। তো মেহেদী হাসান তখন আবার জিজ্ঞেস করেন যে এটা কি করে হলো? তারা কি নির্বাচনে যেতে পারবে? ইউনূস বলেন না, নির্বাচনে যেতে পারবে না। তখন আবার মেহেদী হাসান বলেন যে তাহলে তো এটা নিষিদ্ধ করার মতোই হলো নাকি? তখন তিনি ইউনূস সাহেব বললেন যে না, তাদেরকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রমে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি বলে তিনি জেটিওর কাছে একটা ভাব নেয়ার চেষ্টা করলেন। এখন আপনি বলুন, আপনি ধরে নিন বাংলাদেশে আছেন, আপনি আওয়ামী লীগের কোনো সভা সমিতিতে যোগদান করছেন না,
আপনি শুধু পাবলিকলি কোথাও গিয়ে বলছেন আপনি আওয়ামী লীগের সমর্থক। আপনার কি মনে হয় এই কথা শুনে এবং এই কথা বলার পরে আপনি নিরাপদে থাকতে পারবেন? আপনাকে যেটা হবে, পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে। পুলিশ গ্রেফতার করে যদি কোনোভাবে নিতে দেরিও করে, সেখানে প্রেশার গ্রুপ নামের একটা মব তৈরি হয়ে যাবে আপনাকে আঘাত করার জন্য, আপনার প্রাণে সংশয়ও ঘটতে পারে। এই যে এবং এই পুরো বিষয়টাতে সরকার আপনার কোনো দেখাশোনার দায়িত্ব নেবে না, বরং আরো উৎসাহ দেবে। মুহাম্মদ ইউনূস ক্ষমতা পাওয়ার পরেই বলেছিলেন, "আপনাদের গ্রামে আওয়ামী লীগ আছে না? তাদেরকে প্রতিহত করুন।" এই কথাগুলো বলে তিনি মবকে এমন ক্ষমতা দিয়ে রেখেছেন যে তথাকথিত নিষিদ্ধ না হলেও আওয়ামী লীগ করা মানেই বাংলাদেশে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলা। তার উপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেই আওয়ামী লীগের ১০০ র ওপরে সাংসদ আছেন জেলে বন্দী। অন্তত ৩০ জন আওয়ামী লীগের নেতা-কর্মী জেলে থাকা অবস্থায় নিহত হয়েছেন। প্রায় ১ লক্ষের মতো আওয়ামী লীগের নেতা-কর্মী তারা জেলে বন্দী আছেন। এই যদি হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে অবস্থা, নিষিদ্ধ হলে কি হতো আপনারা একটু চিন্তা করে দেখুন। আর একই জায়গাতে তিনি বলেছেন, তিনি নাকি জানেন না আওয়ামী লীগের কতজন সমর্থক এখনো অবশিষ্ট আছে। মোহাম্মদ ইউনূস, আমরাও জানি না। তা একটা কাজ করুন না কেন আপনি? আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দিন। আপনি নিজের চোখেই দেখতে পারবেন আওয়ামী লীগের আসলে কতজন সমর্থক আছে। আপনি কিনা সেই ব্যক্তি যিনি আওয়ামী লীগের সভানেত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীর সাথে তিনি আম কি বলে টেলিগ্রাম আর বোটিম বলে একটা অ্যাপে যোগাযোগ করেন বলে আপনি এই দুটো অ্যাপও বাংলাদেশে বন্ধ করে দিতে চান। আর আপনি কিনা বলছেন যে আওয়ামী লীগের নাকি সমর্থক নেই। শেখ হাসিনাকে আপনার এত ভয়, আওয়ামী লীগকেও আপনার এত ভয়। আরেকটা আমি জানি না আমি ভুল শুনেছি কিনা, আপনি কথায় একবার বলেছেন আ সমর্থন আওয়ামী লীগের সমর্থন আছে কিনা আপনি জানেন না। কারণ সমর্থকেরা তাদেরকেই সমর্থন করে যাদের কাছে ক্ষমতা আছে। আবারও বলছি আমি যদি ভুল শুনে থাকি, আপনি আপনারা দর্শকেরা আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু এরকম বাজে অপমানজনক কথা একটা দেশের সরকার প্রধান একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে কি করে বলতে পারেন? আরেকটা বিষয় কি জানেন মোহাম্মদ ইউনুস? আপনি আসলে আওয়ামী লীগের সমর্থকদেরকে চেনেন না। ১ লক্ষ সমর্থক জেলে বন্দী আছে। আপনি অ্যাপ বন্ধ করে দিয়ে অন্যান্য দেশের রাজনীতিবিদদের কাছে বিচার দিয়ে শেখ হাসিনার কথা বলা বন্ধ করাতে চান। তারপরেও আপনি বলেন যে আওয়ামী লীগের সমর্থকেরা নাকি ক্ষমতা থাকলে সমর্থন করে। আপনি যে কত বড় ভন্ডামি করছেন, দ্বিচারিতা করছেন, আপনি কি বুঝতে পারছেন? তারপর লীগের ভোটারের ব্যাপারে তিনি বলেছেন, লীগের ভোটারেরা নাকি আইনসম্মত ভোটার। তারা তাদের যেকোনো পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। একটা দলকে তিনি বলছেন তিনি নিষিদ্ধ করেননি, কিন্তু সেই দলের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে না এবং সেই দল নির্বাচনে যেতে পারবে না। মেহেদী হাসান ইউনূস সাহেবকে একই প্রশ্ন করেছিলেন যে, "এটা কি করে গণতান্ত্রিক?" আমরাও একই প্রশ্ন ইউনূসকে করতে চাই। এটা আসলে কি করে গণতান্ত্রিক? হ্যাঁ? তারপর আরেকটু যেটা আম গণতন্ত্র এবং সুশাসন নিয়ে মোহাম্মদ ইউনূসের আরো খুবই আগ্রহ জাগানিয়া কিছু মন্তব্য, কিছু উত্তর এই সাক্ষাৎকারে আছে। মেহেদী হাসান তিনি মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করছিলেন যে, "নির্বাচনের জন্য আরো ৬ মাস অপেক্ষা করাটা অনেক দীর্ঘ। মানুষ অস্থির হয়ে পড়েছে। নেপালে নির্বাচন হলো, আপনাদের এখানে কেন নির্বাচন হচ্ছে না?" সেখানে ইউনূস সাহেব খুবই আকাশ থেকে পড়ার ভঙ্গি করে বললেন, "কারা বলল যে এরকম নির্বাচন চাচ্ছে? অনেকে তো আমাদেরকে বলছে ৫ বছর থাকুন, ১০ বছর থাকুন। এমনকি কেউ না ওনাকে বলেছেন যে আপনারা ৫০ বছর ক্ষমতায় থাকুন।" মেহেদী হাসানও খুবই অবাক হলেন তার এরকম মন্তব্যে। তিনি বললেন, "যারা আপনাকে এরকম কথা বলছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা বলছে, আপনি দ্রুত নির্বাচন কেন দিচ্ছেন না?" তখন ইউনূস সাহেব খুব তড়িঘড়ি করে সুশাসনের কথা নিয়ে এলেন।
আমরা সুশাসনের শাসনে যাবার আগে একটু এই যে তিনি এই দাবিটা করছেন যে জনগণ নাকি নির্বাচন চায় না, এই দাবিটা তিনি পেলেন কোত্থেকে? আমরা যদি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কথা ধরি, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি তারা একদম অগাস্ট ২০২৪ থেকে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। আমি যদি ভুল না করে থাকি, তারা অগাস্ট ২০২৪ এ বলেছিল আগামী ৩ মাসের মধ্যেই যেন নির্বাচন দেয়া হয়। তারপরেও তারা বারবার বলেছে যত দ্রুত নির্বাচন করার কথা, আ যত দ্রুত সম্ভব নির্বাচন করার কথা। বাম দলগুলো যারা আছে, সেই বাম দলগুলো বারবার তারা বলেছে যে তারাও একটা দ্রুত নির্বাচন চায়। তাদের দাবি ছিল, বিএনপি এবং বাম দলগুলোর দাবি ছিল এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা। ইউনূস সাহেব তিনি রাষ্ট্রীয় সফরের নাম করে রাষ্ট্রের অর্থ অপচয় করে ইংল্যান্ডে এসে তারেক জিয়ার সাথে বৈঠক করে ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তাছাড়া আরো যেগুলো পোল আছে, সেই বিভিন্ন পোলেও আমরা দেখতে পেয়েছি, একটা হলো গত বছরে ১৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত একটা পোলে ৭৯% উত্তরদাতা বলেছেন নির্বাচিত সরকার দেশ ভালো পরিচালনা করবে। তাছাড়া এই বছরের ফেব্রুয়ারি-মার্চে কনসাল্টিং বাংলাদেশ থেকে একটা জরিপ চালানো হয় যেখানে ৫৮.১৭% ভোটার বলেছেন তারা ২০২৫ এর মধ্যেই নির্বাচন চান। তো এই যে ৫ বছর, ১০ বছর, ৫০ বছর, এই জিনিসগুলো আপনারা মাঝে, মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনবেন। কারণ ইউনূস সাহেব এগুলো মানুষকে গেলাতে চান। মানুষ এগুলো গিলতে চান না। তিনি ভাবছেন যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এগুলো বললে বোধহয় আন্তর্জাতিক মানুষজন এগুলো গিলবে। কেউ গিলবে না। এরকম অসম্ভব কথাবার্তা কেউ বিশ্বাস করে না। তারপরে যে সুশাসনের কথা তিনি বললেন, সেই সুশাসনের ব্যাপারে আমি আর কি বলবো? আপনারা বাংলাদেশে আছেন। বাংলাদেশে থেকে আপনারা জানেন কেমন সুশাসন চলছে। সেই সুশাসনের সাথে তিনি আরেকবার মনে করিয়ে দিলেন যে সংস্কার, তারা নাকি আ সংস্কার, বিচার এবং নির্বাচনের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন। এখন আমার প্রশ্ন হলো, এই যে ১ বছরের কিছু বেশি সময় ধরে এই সরকার ক্ষমতায় আছে, তারা আসলে কি সংস্কার করেছে? আপনারা কি কোনো সংস্কার চোখে দেখেন? দেখেন না। তারা যেটা করছে, তারা পিআর পদ্ধতি হবে না উচ্চকক্ষ হবে না নিম্নকক্ষ হবে, এই বস্তুগুলোকে যে খায় না মাথায় দেয়, এই জিনিসগুলো কি তারা আমাদের ভোটারদেরকে জানানোর কোনো রকম চেষ্টা করেছেন? করেননি। এগুলো কোনো সংস্কার নয়, এগুলো সংস্কারের নামে কালক্ষেপণ। আরো যেটা জুলাই সনদ, আরো হেনা-তেনা যেগুলো বকছে, আমাদের মানুষের নাভিশ্বাস উঠছে। আমাদের আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। কোনো বিদেশি বিনিয়োগকারী আমাদের দেশে বিনিয়োগে রাজি হচ্ছে না। কারণ তারা একদম সরাসরি বলেছে যে নির্বাচিত সরকার আসার আগে আমরা দেশে বিনিয়োগ করতে ভরসা পাচ্ছি না। দেশের বিনিয়োগকারীরাও একই কথা বলছেন। এই অবস্থায় এই যে সংস্কার করা, এগুলো করা, এগুলো আসলে এক ধরনের মূলা ঝুলিয়ে রাখা আমাদের সামনে। এই মূলা ঝুলিয়ে রেখে তিনি নির্বাচনকে যত বেশি সম্ভব দেরি করিয়ে দিতে চাইছেন। আর আরেকটা খুব উদ্ধত কথা তিনি নির্বাচনের ক্ষেত্রে বলেছেন যে, "আমরা অন্তর্বর্তীকালীন সরকার। আমরা কতদিন থাকবো সেটা কেউ ঠিক করে দেয়নি। আমরা ঠিক করব আমরা কতদিন থাকবো।" তার মানে কি আপনারা দেখুন? নির্বাচন নিয়ে আমরা সাধারণ মানুষ কি চাই, সেটা আসলে উনাদের মাথায় ব্যথা না। তারা আসলে গ্রাহ্যই করেন না যে আমরা কি চাইছি। তারা যতদিন সিদ্ধান্ত নেবে, তারা ততদিন বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে চান। এটাকে আরো ১ ডিগ্রি বাড়িয়ে ইউনূস সাহেব বলছেন, যখন মেহেদী হাসান ইউনূস সাহেবকে জিজ্ঞেস করলেন যে, "তাহলে আপনি ফেব্রুয়ারিতে ক্ষমতা ছেড়ে দিচ্ছেন?" তখন ইউনূস সাহেব ফেব্রুয়ারি শব্দটা উচ্চারণ না করে বললেন, নতুন সরকার ক্ষমতায় আসা পর্যন্ত আমি আছি। এখন আপনারা কি আমাকে খুব খারাপ মনে করবেন? আমি যদি ধরে নেই এটা থেকে ইউনূস সাহেব বলতে চাচ্ছেন যে তিনি আসলে শুধু ফেব্রুয়ারি নন, আরো অনেক দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকতে চান। এমনকি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তার এই কথার সূত্র ধরে আমি নিজে খানিকটা দ্বিধায় পড়ে গেছি। আপনাদের কাছে যদি দ্বিধার অন্য কোনো উত্তর থাকে আমাকে অবশ্যই জানাবেন। তারপরে এলো আম
বিভিন্নভাবে আরো বিভিন্ন নির্যাতনের কথা এসেছে। তার মধ্যে একটা হলো সংখ্যালঘু নির্যাতন। সাক্ষাৎকার গ্রহীতা মেহেদী হাসান তিনি ইউনুসকে বিভিন্ন রকম উদাহরণ দিয়ে ট্রাম্প বলেছেন যে বাংলাদেশে ভয়াবহ মাত্রায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা তারা বাংলাদেশে ইসলামাইজেশন এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে তারা একটা বিশাল প্রতিবেদন করেছে। ইউনূস সাহেব যেটা করলেন তিনি খুব বাজে একটা কথা বললেন এর উত্তরে। তিনি বললেন, "ভারতের এখন উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ফেক নিউজ।" মানে হলো বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তিনি সেটাকে ভারতের করা ফেক নিউজ বলে একে উড়িয়ে দিলেন। মেহেদী সাহেব বললেন, "আচ্ছা, আচ্ছা ঠিক আছে আমি ধরে নিচ্ছি যেখানে একটু বাড়িয়ে বলা হচ্ছে। তো আপনি কি বলছেন যে বাংলাদেশে কোন রকমের কোন সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না?" তখন বললেন ইউনূস সাহেব বললেন, "না, নরমাল রিলেশন। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন নেই।" আসলেও কি নেই? আপনাদের কিছু পরিসংখ্যান দেখাই। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছে ২০২৪ সালের ৪ই অগস্ট থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর ২,৪৪২টি সহিংসতার ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে রয়েছে হত্যা, নারী নির্যাতন, ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্মীয় উপাসনালয় ভাঙচুর এবং ধর্ম অবমাননার গ্রেফতার, জোরপূর্বক পদত্যাগ, জোরপূর্বক বাড়ি ব্যবসা দখল এবং আরো অনেক কিছু। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি তারা শুধুমাত্র গত সেপ্টেম্বরের যেই পরিসংখ্যান দিয়েছে সেখানে তারা বলছে শুধুমাত্র সেপ্টেম্বরে ৮টি হামলায় ২০টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং এই যে দুর্গাপূজা যেটা শুধুমাত্র গত পরশুদিন শেষ হলো সেই দুর্গাপূজার সময় ঢাকায় ইনসাফ কায়েমকারী ছাত্র জনতার ব্যানারে তারা দুর্গাপূজা উপলক্ষে সরকারকে ১৬টি দাবি জানিয়েছিল। সেই দাবিগুলোর মধ্যে আছে দুর্গাপূজাকে সার্বজনীন উৎসব হিসেবে ঘোষণা না করা, শিক্ষা প্রতিষ্ঠানে পূজা আয়োজন না করা এবং অন্যান্য। আমরা যদি এই পরিসংখ্যানকে বাদও রাখি, প্রিয় দর্শক, আমরা কি ভুলে গেছি উৎসব মণ্ডলের কথা? আমরা কি ভুলে গেছি হৃদয় রবি দাস কথা? আমরা কি ভুলে গেছি শিখা রানী দাসের কথা? আমরা কি ভুলে গেছি মাত্র কয়েক মাস আগেই পরেশ শীল নামের একজন নাপিতকে শুধুমাত্র ৳১০ দিতে হবে, এজন্য তার উপর ধর্ম অবমাননার অভিযোগে কি করে তার দোকান ভাঙচুর করে তাকে এবং তার ছেলেকে মারধর করা হলো? আমরা ভুলিনি। কিন্তু মোহাম্মদ ইউনূস এই পুরো বিষয়টাকেই শুধুমাত্র তার ভাষায় তিনি সাক্ষাৎকারে একদম আক্ষরিক অর্থে বলেছেন, পুরো বিষয়টাকে তিনি দেখছেন হলো জমি নিয়ে নাকি প্রতিবেশীর সাথে মামলা এবং আরো অন্যান্য বিষয়ে সমস্যা। তিনি একে সংখ্যালঘু নির্যাতন বলতেই রাজি নন। আ এ তো গেল সংখ্যালঘু নির্যাতন। মেহেদী হাসান সাক্ষাৎকারের এক পর্যায়ে বাংলাদেশে ভায়োলেন্স, অপরাধ এগুলো নিয়ে কথা বললেন। তিনি এও বললেন যে আচ্ছা তথাকথিত বিপ্লবের পরে একটু সমস্যা হতে পারে। তো এখন কি অবস্থা? এখন কি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে? ইউনূস সাহেব বললেন, "অ্যাবসোলিউটলি।" তিনি অ্যাবসোলিউটলি শব্দটা ব্যবহার করে বললেন, দেশে নাকি আইনের সুশাসন চলছে। সত্যি কি? আবারও আপনাদের সামনে কিছু পরিসংখ্যান দেখাই। আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে মব ভায়োলেন্স বা গণপিটুনির শিকার হয়ে ১০৩ জন নিহত হয়েছেন। ধর্ষণের ঘটনা ঘটেছে ৪৯২টি, রাজনৈতিক সহিংসতা ঘটেছে ২৮৮টি, এতে মারা গেছেন ৭৩ জন। পুলিশের সদর দপ্তর বলছে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে ১,৯৩০টি খুন হয়েছে। এর মধ্যে ডাকাতি হয়েছে ৩৬৬টি ও নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ১১,০০৮টি। ৫ই অগাস্টের পরে ৬৬৪টির থানার মধ্যে ৪৬০টি থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট হয়। থানা ও ফাঁড়িতে হামলা চালিয়ে ১১ ধরনের প্রায় ৬,০০০ অস্ত্র লুট করে নেয় হামলাকারীরা। এখনো লুট হওয়া অস্ত্রের মধ্যে মাত্র ৪,০০০ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ নিজেও মব সন্ত্রাসের শিকার হচ্ছে। গত বছরের অগাস্ট থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৬ মাসে পুলিশের ওপর ২২৫টি হামলার ঘটনা ঘটেছে।
পুরো বছরটা আমি বাদ দিলাম প্রিয় দর্শক। শুধুমাত্র আপনারা সেপ্টেম্বরের কথা শুনুন। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বলছে সেপ্টেম্বর মাসে কমপক্ষে ১৫৯ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৫৫ জন ধর্ষণ ও ১০ জন দলবদ্ধ ধর্ষণের শিকার। শিশু নির্যাতনের শিকার হয়েছেন ১৩৩ জন, যাদের মধ্যে ২৫ জন নিহত হয়েছেন। এই হলো আমাদের আইনশৃঙ্খলার অবস্থা, যাকে ইউনূস সাহেব বলছেন অ্যাবসোলিউটলি ফাইন। এই যে আমি আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম যে ইউনূস সাহেবের কথা শুনলে মাঝে, মাঝে মনে হয় এ কি কোন দুর্বৃত্তের হাতে আমরা আমাদের দেশ তুলে দিয়েছি। আপনারা কি বুঝতে পারছেন আমি কিসের কথা বলছিলাম? তারপরে এলো আ ওয়াকার সাহেবের সাথে ইউনূসের কিছু মতবিরোধ নিয়ে। এবং সেই মতবিরোধ প্রসঙ্গে মেহেদী হাসান যখন বললেন যে করিডোর নিয়ে আম সেনাপ্রধান ওয়াকারের সাথে আপনার একটা বিভেদ তৈরি হয়েছিল। ইউনূস সাহেব বললেন, "না, না, করিডোর নিয়ে কোনো কথা হয়নি তো।" একদম ডাহা মিথ্যা কথা, একদমই ডাহা মিথ্যা কথা। করিডোরের বিষয়ে আ এপ্রিল ২০২৫ এ বাংলাদেশ সরকার জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই কথা কে বলেছিলেন? এই কথা বলেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি এও বলেছিলেন যে নীতিগতভাবে করিডোর দেয়ার ব্যাপারে এই সরকার সম্মত। তারপর যেহেতু পুরো দেশ জুড়ে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচুর মতবিরোধের সৃষ্টি হয়, তারা সবাই এর প্রতিবাদ জানায়। তখন তারা সরকারের যিনি আম কি বলে ইউনূস সাহেবের যিনি প্রেস সচিব আছেন ডাস্টবিন শফিক, দুঃখিত, শফিকুল আলম, তিনি বলেন যে মানবিক করিডোর নিয়ে নাকি জাতিসংঘ বা অন্য কোন সংস্থার সঙ্গে আলোচনা হয়নি। তারপরেও খলিলুর রহমান তিনি বলেছেন বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহের একটি চ্যানেল বা পাথওয়ে তৈরির জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে। মানে হলো করিডোর। এই যে দেখুন একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে বসে ইউনূস সাহেব করিডোর বিষয়ে কি অবলীলায় মিথ্যা বলে দিলেন। এত, এত মিথ্যা যিনি বলতে পারেন, তিনি নাকি আমাদের সরকার প্রধান। বিশ্বাস হয় আপনাদের? তারপর আম তিনি বললেন যে তিনি নাকি চলে যেতে চেয়েছিলেন। মেহেদী হাসান তাকে জিজ্ঞেস করলেন, ইউনূস সাহেব বললেন তিনি নাকি চলে যেতে চেয়েছিলেন। বাকিরা সবাই মিলে তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলেছে যে, "না, না আপনি যাবেন না, আপনি যাবেন না।" এই কথা শুনে আমার একটা জিনিসই মনে হলো, আহা যদি থাকতো তোমার লেজের ওপর ডানা, উড়ে গেলে আপদ যেত, করত না কেউ মানা। হ্যাঁ, তিনি আর প্রচুর কথা বলেছেন। আপনাদের সাথে আমি একটাই শেষ জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। তিনি এনসিপি নিয়েও একটু চাপা বলাটা বোধহয় একটু বেয়াদবি হয়ে যাবে কিন্তু একটু মিথ্যা বলেছেন। প্রেস নিয়ে তিনি যেটা বলেছেন যে বাংলাদেশে নাকি প্রেস তার সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। বাংলাদেশ নাকি the freest country in the world। আবারও আপনাদেরকে একটু পরিসংখ্যানের কাছে নিয়ে যাই। রিপোর্টার্স উইদাউট বর্ডার তারা বলছে গত বছরের জুলাই-আগস্টের ঘটনা সম্পর্কিত বিভিন্ন মামলায় কমপক্ষে ২৬৬ জন সাংবাদিককে জড়ানো হয়েছে, যার মধ্যে অনেকগুলো মামলা হলো খুন ও খুনের চেষ্টায় মামলা। তাদের মধ্যে অন্তত ১৩ জন কারাগারে আছেন এবং যারা কারাগারে আছেন তারা হলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ এবং সাবেক প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপা। ৭১ টেলিভিশনের সাবেক সিইও মোজাম্মেল হক বাবুর পরিবারের এক সদস্য এই মামলাগুলো নিয়ে বলেছেন, একটার পর একটা হত্যা মামলা দিচ্ছে। ফলে তার বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে সেটা বলা কঠিন। আদালতে জামিনের জন্য আবেদন করলেই নতুন মামলা দেয়া হয়। এইজন্য ভয়ে আমরা জামিনের আবেদন করা বন্ধ করে দিয়েছি। কদিন আগে প্রবীণ সাংবাদিক বিধিরঞ্জন দাশের লাশ পাওয়া গেছে। তিনি তার শেষ চিঠিতে বলে গিয়েছিলেন কি করে তার একটি লেখায় সরকারের বিরাগভাজন হওয়ায় তার পত্রিকার সম্পাদক তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের এক জরিপে দেখা গেছে গত বছরের অগাস্ট থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র টেলিভিশনগুলোতে কর্মরত ১৫০ জনের বেশি সাংবাদিকের চাকরি গেছে।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই এই ৭ মাসে সারা দেশে ২১৮ জন সাংবাদিক হামলা ও হয়রানির শিকার হয়েছেন। সংবাদ প্রকাশের জন্য ৩১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। হত্যার হুমকি পেয়েছেন ১১ জন সাংবাদিক। জুলাই ২০২৫ পর্যন্ত ১৬৭ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। প্রিয় দর্শক, একেই আপনারা শুনছেন, মোহাম্মদ ইউনূস বলছেন একেই নাকি বলে বাংলাদেশে প্রেসের সর্বোচ্চ স্বাধীনতা ভোগ। বাংলাদেশে বাক স্বাধীনতা নাকি তাদের ফ্রিয়েস্ট পর্যায়ে আছে। এত পরিসংখ্যানের পাশে আপনারা আরেকটু খেয়াল করুন, এই যে সাংবাদিক পান্না, মঞ্জুরুল হক পান্না, যিনি সবসময়ই আওয়ামী লীগের বিরুদ্ধে যথেষ্ট সরব ছিলেন, হ্যাঁ? তিনিও যখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, তাকে গ্রেফতার করা হয়েছে। কেন? সাংবাদিকদের ওপর, সংবাদপত্রের ওপর, বাক স্বাধীনতার ওপর এই ১ বছরে যেই পরিমাণ খড়গ নেমেছে, বাংলাদেশ তো দূরের কথা। আমার ধারণা, এবং বিভিন্ন আন্তর্জাতিক মহলেরও একই ধারণা, এরকম খড়গ দেখা পৃথিবীতে খুবই দুর্লভ। একেই তিনি বলছেন স্বাধীনতা। প্রিয় দর্শক, পুরো সাক্ষাৎকার জুড়েই এত মিথ্যা, অপপ্রচার, এত বাজে সব কথাবার্তায় ভর্তি। আমি যদি আপনাদের সব বলা শুরু করি, সেটা এই অনুষ্ঠানে কুলাবে না। আপনারা একটু অনুষ্ঠান দেখবেন, দেখে আপনারা নিজেই সিদ্ধান্ত নেবেন। আমার শুধু ইউনূস সাহেবের কাছে একটাই প্রশ্ন থাকবে। এত মিথ্যা বলে বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে এত ছোট করে আপনি যা পাচ্ছেন, তা কি আপনার নোবেল প্রাইজ থেকে বেশি না কম? আপনার সারা জীবনের কি অর্জন আমি জানি না। আপনার খুব বেশি অর্জন আমার চোখে পড়েনি। কিন্তু সাধারণ মানুষের কাছে আপনি একজন প্রিয় মানুষ ছিলেন। আপনি এইসব করে আপনার অবস্থান আজকের বাংলাদেশে কোথায় নামিয়েছেন, এবং ইতিহাসে বাংলাদেশ আপনাকে কি করে মনে রাখবে, সে সিদ্ধান্ত আপনিই নিন। আমার এইটুকুই বলার ছিল। ধন্যবাদ।